মহিমান্বিত ও ক্ষমতাসীন কেউসেম সুলতানের ছায়াতলে, যার নাম শতাব্দী ধরে সমগ্র অটোমান সাম্রাজ্যে প্রকম্পিত হয়েছিল, একটি নারীর প্রতিচ্ছবি হারিয়ে গেছে, যে এই বিশাল ঐতিহাসিক নাটকের একেবারে গোড়ায় দাঁড়িয়েছিলেন। মাহফিরুজ সুলতান ছিলেন প্রথম আহমেদের প্রথম প্রিয়পাত্রী এবং তার প্রথম সন্তানের জননী, কিন্তু আজ তার নাম শুধুমাত্র শুষ্ক ইতিহাসের পাতায় মাঝে মধ্যেই উল্লেখ করা হয়। কেন সেই নারী, যিনি সংস্কারক সুলতান দ্বিতীয় ওসমানকে সাম্রাজ্যের উপহার দিয়েছিলেন, তিনি কার্যত দাপ্তরিক ইতিহাস থেকে মুছে ফেললেন নিজের উচ্চাকাঙ্ক্ষী প্রতিদ্বন্দ্বীর জন্য স্থান ছেড়ে দিয়ে? এই ভিডিওতে আমরা বিস্মৃত সুলতানার উৎসের রহস্য উদ্ঘাটন করব এবং তার জীবনের কালানুক্রম পুনর্নির্মাণ করব, সংক্ষিপ্ত বিজয় থেকে তিক্ত নির্বাসন পর্যন্ত। আমরা হারেমের নৃশংস দ্বন্দ্ব পর্যালোচনা করব, ইতিহাসের পাতা থেকে তার রহস্যময় অন্তর্ধানের কারণ বিশ্লেষণ করব এবং বুঝতে চেষ্টা করব সেই মায়ের ভাগ্যকে, যার প্রভাব ইচ্ছাকৃতভাবে অন্যের মহত্বের বেদিতে বিস্মৃতির গর্ভে নিক্ষিপ্ত হয়েছিল। কল্পনা করুন এক বিশাল অলঙ্কৃত ইতিহাসের অপেক্ষাকক্ষ, সকলের দৃষ্টি সেসব দীপ্তিময় ব্যক্তিত্বের ওপর। হুররেম সুলতান, যিনি নিজের প্রতাপে সুলেইমান দি ম্যাগনিফিসেন্টকেও বশীভূত করেছিলেন, অথবা ক্ষমতাদর্পী কেউসেম সুলতান, যিনি কয়েক দশক ধরে সাম্রাজ্যের নিয়ন্ত্রণ নিজ হাতে রেখেছিলেন। তাদের নিয়ে বই লেখা হয়, ধারাবাহিক তৈরি হয়। কিন্তু আপনি যদি এই কক্ষের সবচেয়ে অন্ধকার কোণে যান, আপনি লক্ষ্য করবেন এক অস্পষ্ট নারীর অবয়ব, যাকে সেই সময়ের সকল আইন অনুযায়ী তার যুগের সবচেয়ে শক্তিশালী ব্যক্তিত্বে পরিণত হওয়ার কথা ছিল। তিনি হলেন মাহফিরুজ সুলতান। কেন আমরা তার সম্পর্কে প্রায় কিছুই জানি না? এখানেই শুরু হয় এক সত্যিকারের গোয়েন্দা কাহিনী, যেখানে প্রমাণের জায়গায় রয়েছে আর্কাইভের বইয়ের ফাঁকা পাতা। মুহূর্তের জন্য চিন্তা করুন, মাহফিরুজ ছিলেন প্রথম আহমেদের প্রথম স্ত্রী। তিনিই প্রথম তাকে একটি পুত্র সন্তান দান করেন, সিংহাসনের উত্তরাধিকারী, ভবিষ্যৎ সুলতান দ্বিতীয় ওসমান। অটোমান দরবারের অটুট নিয়ম অনুযায়ী যখন তার পুত্র সিংহাসনে আরোহণ করলেন, তখন তিনি ওয়ালিদে উপাধি পাওয়ার কথা ছিলেন, যে উপাধি সাম্রাজ্যের সর্বোচ্চ মহিলার প্রাপ্য। কিন্তু যখন আধুনিক ইতিহাসবিদরা সেই সময়ের খোঁজানার রেকর্ড ও দূতের প্রতিবেদন খুলে দেখেন, তারা এক ভয়ঙ্কর শূন্যতার সম্মুখীন হন। এটা ঠিক যেন কেউ ইচ্ছাকৃতভাবে এক মহান রাজবংশের পারিবারিক অ্যালবামটি নিয়ে খুব সাবধানে স্ক্যালপেল দিয়ে সব ছবি থেকে একই মুখটি কেটে ফেলেছে। এমনকি তার নাম নিয়েও বিভ্রান্তি চলে আসছে, যা শতাব্দী ধরে চলে আসছে। কিছু ইতিহাসবিদ তাকে মাহফিরুজ বলেন, আবার কেউ কেউ বলেন মাহফিরুজে, যার অর্থ চাঁদমুখ ফিরোজা। কিছু দলিলে তিনি হাদিজে নামে উল্লিখিত হয়েছেন। তারও ওপরে তার উৎপত্তি নিয়ে এখনও বিতর্ক থামেনি। তিনি কি সার্কাসীয় রাজকন্যা নাকি ইউডক্সিয়া নামের এক গ্রিক সুন্দরী? আপাত দৃষ্টিতে এটা তুচ্ছ ব্যাপার, কিন্তু হারেমের জগতে নাম হল ব্যক্তিত্বের ভিত্তি, আর এই ভিত্তিটি যেভাবে অস্পষ্ট, তা আশ্চর্য চিন্তার জন্ম দেয়। একটি যুক্তিসঙ্গত প্রশ্ন উঠে আসে, কিভাবে শাসক সুলতানের মা অদৃশ্য হয়ে যেতে পারেন? আপনি কি কল্পনা করতে পারেন আজকের বিশ্বে যদি হঠাৎ করে কোনো বিদ্যমান রাজা বা রাষ্ট্রপতির মায়ের নাম সবাই ভুলে যায়? এটি অসম্ভব বলে মনে হয়, কিন্তু সপ্তদশ শতাব্দীতে তথ্য কেবল মূল্যবানই ছিল না, এটি ছিল একটি অস্ত্র। আর মনে হচ্ছে মাহফিরুজের বিরুদ্ধে এই অস্ত্রটি সর্বোচ্চ নিষ্ঠুরতার সাথে ব্যবহার করা হয়েছিল। তাকে কেবল স্মৃতির অধিকারকিতেই বঞ্চিত করা হয়েছিল। এখানে খেলার বাজি ছিল নিছক ইতিহাসের পাতায় নাম উল্লেখ করার চেয়ে অনেক বেশি। মাহফিরুজের নথি থেকে হারিয়ে যাওয়া কোনো অলস লেখকের আকস্মিক ভুল নয়, এটি ছিল তোপকাপি প্রাসাদের ছাউনির নিচে সংঘটিত এক বিশাল ক্ষমতা সংগ্রামের ফল। রাজনৈতিক মঞ্চে কোসেমের আবির্ভাব ঘটলে সুলতান আহমেদের চারপাশের জায়গাটা দ্রুত সংকুচিত হতে থাকে। মাহফিরুজ শুধু স্থান ছেড়ে দেননি, তাকে উচ্ছেদ করা হয়, মুছে ফেলা হয় এবং সম্ভবত সেই মহিলার উচ্চাকাঙ্ক্ষার কাছে বলি দেওয়া হয়, যিনি ইতিহাস নিজের মতো করে পুনর্লিখনের সিদ্ধান্ত নিয়েছিলেন। যদি আপনি মনে করেন এটি পুরুষের মনোযোগ নিয়ে নারীদের মধ্যে হওয়া সাধারণ কোনো দ্বন্দ্ব, তাহলে আপনি ভুল করছেন। এটি ছিল বেঁচে থাকার লড়াই, যেখানে পরাজিত পক্ষ শুধু ভালোবাসাই নয়, নিজের নাম, মর্যাদা এবং নিজের সন্তানকে রক্ষা করার অধিকার পর্যন্ত হারায়। তথ্যের প্রতিটি নতুন টুকরো খুঁজে পাওয়ার সঙ্গে সঙ্গেই এই রহস্য আরও ঘনীভূত হয়ে উঠছে।
কেন তার ছেলে সুলতান হয়ে তার সম্মানে একটি বিশাল দাতব্য প্রতিষ্ঠান গড়ে তুলল না, যেমনটা তার আগের সব পূর্বপুরুষেরা করতেন? কেন তার কবর ইউপে অবস্থিত, মূল সাম্রাজ্যের সমাধিক্ষেত্র থেকে দূরে, যেন মৃত্যুর পরও তাকে লুকিয়ে রাখতে চাওয়া হয়েছিল? এই প্রশ্নগুলোর উত্তর লুকিয়ে আছে হারেমের অন্তর্দ্বন্দ্বে গভীরে, যেখানে প্রতিটি ফিসফিস মৃত্যু পরোয়ানা হয়ে দাঁড়াতে পারত। আর প্রথম প্রিয়তমা কিভাবে এক ভুতুড়ে রূপে পরিণত হল তা বুঝতে গেলে আমাদের ফেলে যেতে হবে সেই সময় যখন তরুণী মাফিরুজ প্রথম প্রাসাদের দ্বারপ্রান্ত অতিক্রম করেছিল, চিরস্থায়ী জাঁকজমকের আশায় উজ্জীবিত হয়ে। কিন্তু তিনি কি জানতেন যে তার জন্য সোনার জৌলসী শুধু অপেক্ষা করছে না, বরং বিস্মৃতির অন্ধকারও? এই বিষয়টি বুঝতে হলে আমাদের ওই সময়ের হারেমের ভারী পর্দার আড়ালে উকি দিতে হবে, যখন সাম্রাজ্য এক মহাপরিবর্তনের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে। মাফিরুজ কোন বিপজ্জনক পৃথিবীতে পা রেখেছিলেন তা বুঝতে কল্পনা করুন এক বিরাট প্রক্রিয়া, যা শতাব্দীর পর শতাব্দী ধরে একই নির্দয় নিয়মে চলছিল। আর হঠাৎ আমাদের নায়িকার পায়ের নিচেই সেই প্রক্রিয়াটি ভেঙে পড়তে শুরু করল এবং নতুন করে গড়ে উঠতে শুরু করল। সপ্তদশ শতকের শুরুতে ওসমানীয় সাম্রাজ্য শুধু বিলাসবহুল কাপড়ের সময়কাল ছিল না, এটি ছিল গোটা রাজবংশের জন্য এক বিশাল চাপের সময়। আহমেদ প্রথম সিংহাসনে আরোহণ করেন। তার বয়স মাত্র ১৩। আধুনিক বিচারে সে এক কিশোর, যার হঠাৎ করে অর্ধেক বিশ্বের চাবি এবং যে কোনো মুহূর্তে বিদ্রোহ করতে প্রস্তুত এক বিশাল সেনাবাহিনী এসে পড়েছে। কিন্তু মূল সমস্যা রাজনীতি নয়, বরং রক্ত। আহমেদের সিংহাসন লাভের সময়ে রাজবংশের ওপর বিলুপ্তির প্রকৃত হুমকি নেমে এসেছিল। কখনো কি ভেবেছেন পুরো একটি সাম্রাজ্যের একমাত্র আশা হওয়াটা কেমন? আহমেদের আগে ফাতিহ আইন বলবৎ ছিল, ভ্রাতৃহত্যার এক নিষ্ঠুর কিন্তু কার্যকর নিয়ম। নতুন সুলতান সিংহাসনে বসে গৃহযুদ্ধ এড়াতে নিজের সব ভাইকে হত্যা করতেন। এটি ছিল রাষ্ট্রীয় পর্যায়ের এক সার্জিক্যাল অপারেশন, যন্ত্রণাদায়ক, রক্তাক্ত, কিন্তু রোগী অর্থাৎ সাম্রাজ্য বেঁচে যেত। তবে আহমেদ দয়া দেখিয়ে তার ভাই মুস্তাফাকে হত্যা করতে অস্বীকার করেন। একদিকে এটি ছিল মানবিকতার পরিচয়, অন্যদিকে তার শতাব্দী প্রাচীন ব্যবস্থাকে ধ্বংস করে দেয়। এখন খেলার নিয়ম বদলে গেল। যদি আগে শাহজাদার মা জানতেন হয় তার ছেলে সুলতান হবে, নয়তো তাকে নির্মূল করা হবে, তবে এখন তৃতীয় এক ভীকর অনিশ্চয়তার জন্ম হল। সিংহাসন আর জ্যেষ্ঠ পুত্রের জন্য নিশ্চিত পুরস্কার রইল না। ক্ষমতা চলে যেতে পারে সুলতানের ভাইয়ের কাছে, তার ভাতিজার কাছে, কিংবা অন্য কোনো আত্মীয়ের কাছে। এই মুহূর্তে হারেম পরিণত হল সাপের কুণ্ডলিতে, যেখানে পণের পরিমাণ আকাশ ছোঁয়া। আগে যেখানে নারীরা সুলতানের ভালোবাসার জন্য লড়তেন, এখন তারা লড়ছেন যাতে উত্তরাধিকারের নিয়ামক ব্যবস্থাটি তাদের সন্তানদের পক্ষে কাজ করে। কিন্তু কে আসলে এই জগৎ শাসন করতেন? আহমেদের শাসনের শুরুতে জগৎ শাসন করতেন পুরনো ধাঁচের মহিলারা। তার দাদি সাফিয়ে সুলতান ছিলেন প্রকৃত গ্রে কার্ডিনাল, যার প্রভাব ছিল কয়েক দশকের ষড়যন্ত্রে বিস্তৃত। তার মা হান্দান সুলতান মরিয়াভাবে কিশোর পুত্রের ওপর নিয়ন্ত্রণ ধরে রাখতে চেষ্টা করতেন। তাদের কাছে হারেম ছিল দাবা বোর্ড, এবং তরুণী উপপুত্রীরা ছিল নিশ্চল সৈন্য। আর এই ঝোড়ো প্রেক্ষাপটে নিয়ে আসা হয় তরুণী মাহফিরুজকে। তাকে টোপকাপি পাঠানো হয় ঠিক সেই মুহূর্তে যখন সুলতানের জরুরি অবিলম্বে একজন উত্তরাধিকারীর প্রয়োজন। রাজবংশ ছিল চুলের দোলায়। যদি পুত্র সন্তান হওয়ার আগেই আহমেদের কিছু হতো, তাহলে সাম্রাজ্য নিমজ্জিত হতে পারত বিশৃঙ্খলায়। মাহফিরুজকে উসমানীয় বংশের জন্য লাইফলাইন হিসেবে বেছে নেওয়া হয়েছিল। উজির থেকে শুরু করে সাধারণ জানিসারি পর্যন্ত হাজার হাজার চোখ ছিল তার ওপর। সে কি পারবে? সন্দেহ আর ভয়ের এই পরিবেশে প্রথম সন্তান ধারণ করার মতো যথেষ্ট শক্তি কি তার আছে? সেই সময়কার হারেমে বেঁচে থাকা নির্ভর করত গতির ওপর। যে প্রথমে পুত্র সন্তানের জন্ম দিতে পারত, সেই ঢালটি পেত। আর মাহফিরুজ তাই করেছিল। সে এই প্রতিযোগিতার প্রথম রাউন্ড জিতে নেয়। ১৬০৪ সালে ওসমান নামে এক পুত্র সন্তানের জন্ম হয়। ৭ দিন ৭ রাত ধরে উল্লাসে মেতে ওঠে গোটা ইস্তাম্বুল। মনে হচ্ছিল মাহফিরুজের ভবিষ্যৎ নিশ্চিত, আর তার মর্যাদা অটল। সে হয়ে ওঠে বাসকাদিন, প্রধান স্ত্রী, প্রধান উত্তরাধিকারীর মাতা। কিন্তু একটি বিষয় ছিল যা মাহফিরুজ তার যৌবন বা অনভিজ্ঞতার কারণে আমলে নেয়নি। যখন সে পুত্র সন্তানের জন্মের আনন্দ উদযাপন করছিল, তখন হারেমে প্রবেশ করেছিল আরেক মেয়ে, শান্ত, অসাধারণ বুদ্ধিমতী এবং নিদারুণ উচ্চাকাঙ্ক্ষী।
তার নাম ছিল আনাস্তাসিয়া, কিন্তু পৃথিবী তাকে চিনবে কোসেম নামে। মাহফিরুজ তখনও জানত না যে পুত্র সন্তানের জন্ম সংগ্রামের শেষ নয়, বরং সেটাই কেবল শুরু। সে তখনও বুঝতে পারেনি যে তার জীবনের প্রধান হুমকি আসবে পুরনো সুলতানাদের কাছ থেকে নয়, বরং সদ্য দ্বারপ্রান্তে পা রাখা এক নারীর কাছ থেকে। কি ঘটবে যখন দুই মা একই সিংহাসনের লড়াইয়ে মুখোমুখি হবেন? আর কেন মাহফিরুজের জয় শেষ পর্যন্ত পরিণত হবে তার সবচেয়ে বড় পরাজয়? মনে হচ্ছিল উত্তরাধিকারী তো আছেই, রাজবংশ রক্ষা পেয়েছে, আর এই রক্ষার মূল কারণ মাহফিরুজ। তার প্রতিটি পদক্ষেপ এখন প্রতিধ্বনিত হতো তোপকাপির মার্বেল করিডোর জুড়ে। সেরা কক্ষগুলো, যেগুলো থেকে দেখা যেত সোনালি সিংকে, ভেতরের আঙিনাকে নয়। ভারত থেকে আনা বস্ত্র, যা আসতে সময় লেগেছিল ৬ মাস, আর যার মূল্য ছিল এক ছোট নৌবহরের সমান। ভেনিসের রেশম, এতটাই স্বচ্ছ যে মনে হতো জমাট বাঁধা কুয়াশা। ব্যক্তিগত দাসীদের একটি দল, যারা তার আগে জাগত আর তার পরে শুয়ে পড়ত, নিশ্চিত করতে যে তার কোনো ইচ্ছা অপূর্ণ না হয়। তরুণ সুলতান আহমদ, যার বয়স তখন সবে ২০ পার হয়েছে, তাকে দেখতেন মমতায়, শুধু সৌন্দর্যের জন্যই নয়, যদিও সমসাময়িকেরা মাহফিরুজকে এমন এক নারী বলে বর্ণনা করতেন যার অভিজাত লালিত্য দেখলে নিঃশ্বাস বন্ধ হয়ে যেত। আসল কথা ছিল, সে তাকে দিয়েছিল এমন কিছু যা তার অবস্থানে যে কোনো সামরিক বিজয়ের চেয়েও মূল্যবান। সে তাকে দিয়েছিল আগামী দিনের নিশ্চয়তা। সে তাকে দিয়েছিল ওসমানকে, এক ছেলে যে বহন করবে তার রক্তরেখা আর অব্যাহত রাখবে তার কাজ। সেই মাসগুলোতে মাহফিরুজ সম্ভবত নিজেকে দেবী মনে করছিল। হারেমের বাগানে হাঁটার সময় সুলতানের হাত, যা তার হাত ধরে রাখত। দাসীদের ফিসফিসানি যখন তিনি পাশ খেতে যেতেন। অন্য উপপত্নীদের নির্বাক দৃষ্টি, যেখানে মিশ্রিত ছিল ঈর্ষা, শ্রদ্ধা আর ভয়। এই সাম্রাজ্যে নারীর প্রধান কর্তব্য তিনি পালন করেছিলেন। তিনি উত্তরাধিকারীর নিশ্চয়তা দিয়েছিলেন। সবচেয়ে বড় শেহজাদের মাকে কে ছোঁয়ার সাহস করবে? প্রশ্নটি অলংকারিক এবং বিপজ্জনক। কারণ হারেমে যে কোনো পরিবেশের মতো এক নিষ্ঠুর আইন কাজ করে। শূন্যতা মুহূর্তেই পূরণ হয়ে যায়। আর তুমি যদি শীর্ষে গিয়ে থেমে থাকো, তার মানে এই নয় যে তুমি সেখানে প্রতিষ্ঠিত, এর মানে তুমি এখন লক্ষ্যবস্তু। মাহফিরুজ স্বর্ণমুদ্রা, ঝনঝনানি আর ভারতীয় রেশমের শব্দে অন্ধ, সম্ভবত একটি বিষয় ভুলে গিয়েছিল। সুলতানের ভালোবাসা দুনিয়ার সবচেয়ে অনিষ্ঠিত সম্পদ। গতকাল তুমি একমাত্র যে তার শয্যা উষ্ণ রাখো, আজ তুমি তার উত্তরাধিকারীর মা। আর আগামীকাল হারেমে আনা হয় নতুন এক মেয়েকে। বাসকাদিন যখন ছোট্ট ওসমানকে মানুষ করছিলেন, তাকে খাওয়াচ্ছিলেন, দোলনা দিচ্ছিলেন, তার মনে গেঁথে দিচ্ছিলেন যে সে ভবিষ্যতের সুলতান, হারেমের অন্য এক প্রান্তে তখন জাল বোনা হচ্ছিল। কিওসেম ছিলেন ছোট, কিওসেম ছিলেন বেশি ধূর্ত, আর কিওসেম খুব দ্রুত বিষয়টা বুঝে গিয়েছিলেন। মাহফিরুজের বড় ছেলে বেঁচে থাকলে তার নিজের সন্তানরা কখনো সিংহাসন দেখতে পাবে না, আর তার মানে ছোট্ট ওসমানকে নিশ্চিহ্ন হতে হবে। শারীরিকভাবে নয়, ওসমানীয় সাম্রাজ্যে বিষয়টা জটিল ছিল। বড় ছেলেদের শুধু এই কারণে হত্যা করা হতো না, কিন্তু তাকে সরিয়ে দেওয়া যেত, ভুলে ফেলা, এমন করা যেত যে সুলতান আর তাতে উত্তরাধিকার দেখতে পাবেন না। আহমেদ প্রথম, যিনি গতকালও নিজের প্রথম সন্তানের নিঃশ্বাসের ওপর বুঁদ হয়েছিলেন, তিনি এখন অন্য একটি দোলনার দিকে তাকাতে শুরু করলেন। মাহফিরুজ তা প্রথমে বুঝতে পারেননি, আর যখন বুঝতে পারলেন তখন অনেক দেরি হয়ে গেছে। তার বিজয়, তার ক্ষমতা, সাম্রাজ্যের প্রথম মহিলা হিসাবে তার মর্যাদা, সবকিছুই যেন বালির ওপর গড়া ছিল। একটু বাতাসের দিক বদল হলেই বালি তার পায়ের নিচ থেকে সরে যায়। আগামীকাল তার জন্য কি নিয়ে এসেছে তা সে এখনও জানে না যে তার ছেলে ওসমান একদিন সিংহাসনে বসবে, কিন্তু সেটা ঘটবে তার অজান্তেই। জানে না যে তার নাম অফিসিয়াল ইতিহাস থেকে এত নিপুণভাবে মুছে ফেলা হবে যে ৪ শতাব্দী পরেও ঐতিহাসিকরা বিতর্ক করবেন সে আদৌ ছিল কিনা। আর জানে না যে তার স্থলাভিষিক্ত হওয়া নারীটি পৌরাণিক কাহিনীতে পরিণত হবে,
আর সে নিজে থাকবে মহান ইতিহাসের এক পাদটিকা মাত্র। এই সব ঘটবে পরে, কিন্তু এখন সে রানী। এখনও সোনালি মুদ্রা থালায় পড়ছে, হিজড়ারা শ্রদ্ধায় মাথা নত করছে। এখনও তার ছেলে উত্তরাধিকারী, আর সেই পদশাহের হৃদয়ের প্রধান নারী। মাহফিরুজ সুলতান শিখর চূড়ায়, আর সে এখনও জানে না এই উচ্চতা থেকে পলাটাই সবচেয়ে যন্ত্রণাদায়ক। কল্পনা করুন তোপকাপি প্রাসাদের করিডরের নীরবতা। এটি ঘুমের শান্ত নীরবতা নয়, বরং ঝড়ের আগের সেই টান টান নিস্তব্ধতা। এই নীরবতার ভেতরেই দুই নারী, মাহফিরুজ ও কিউসেম, এমন এক যুদ্ধ শুরু করেছিলেন যেখানে কোনো বন্দী ছিল না, আর পুরস্কার ছিল তাদের সন্তানের জীবন। আপনার মতে কি বেশি শক্তিশালী, মর্যাদা নাকি ভালোবাসা? মাহফিরুজের কাছে মর্যাদা ছিল। তিনি ছিলেন প্রথম সন্তানের মাতা, সাম্রাজ্যের ভবিষ্যতের এক জীবন্ত নিশ্চয়তা। সব ঐতিহ্য অনুযায়ী তার অবস্থান ছিল অভেদ্য। কিন্তু কোসেমের কাছে ছিল আরও কিছু, যা ছিল অনেক বেশি অস্পষ্ট এবং বিপজ্জনক। তার কাছে ছিল সুলতান আহমেদের আক্তা। মাহফিরুজ যদি সুলতানের কাছে দায়িত্ব ও ঐতিহ্য হন, তাহলে কোসেম হয়েছিলেন তার আবেগ ও রাজনৈতিক উপদেষ্টা। এটিকে দুটি ভিন্ন শক্তির যুদ্ধ বলতে পারেন। মাহফিরুজ সরাসরি আক্রমণ করতেন, বাসকাদিনের অধিকারকে পুঁজি করে। অপরদিকে কোসেম বুনতেন এক অদৃশ্য জাল। ধীরে ধীরে দিনের পর দিন মাহফিরুজ লক্ষ্য করতে শুরু করলেন যে তার চারপাশের পৃথিবী বদলে যাচ্ছে। যেসব দাসদাসী আগে তার এক ইশারায় ছুটে আসত, তারা এখন কাজ ফেলে রাখত, তার নির্দেশ ভুলে যেত। সুলতানের উপহারগুলো ক্রমশ সামান্য হয়ে আসছিল, আর তার কক্ষে সুলতানের দেখা ক্রমশ সংক্ষিপ্ত ও আনুষ্ঠানিক হয়ে উঠছিল। কিন্তু আসল যুদ্ধ শুরু হয়েছিল রত্নের জন্য নয়। যদি মাহফিরুজের পুত্র উসমান সিংহাসনে বসত, তাহলে পুরনো ফাতিহ আইন অনুযায়ী সে তার সব ছোট ভাইকে, কোসেমের পুত্রদের হত্যা করতে পারত। কোসেমের কাছে মাহফিরুজ ছিল শুধু প্রেমে প্রতিদ্বন্দ্বী ছিল না, সে ছিল তার সন্তানদের অস্তিত্বের জন্যেই প্রত্যক্ষ হুমকি। আর মাহফিরুজের কাছে কোসেম ছিল এক আক্রমণকারী, যে শতাব্দী প্রাচীন নিয়ম বদলে দিয়ে তার পুত্রের বৈধ ক্ষমতার অধিকার কেড়ে নিতে চাইছিল। প্রতি নবজাতক শাহজাদায় পণ বাড়তে থাকে। কোসেম একের পর এক পুত্র সন্তানের জন্ম দেয়, আর তার প্রতিটি সন্তান এই অদৃশ্য যুদ্ধে এক একজন সৈন্যে পরিণত হয়। মাহফিরুজ নির্জনতায় পড়ে যান। শুধু অনুভব করার চেষ্টা করুন, আপনি তখনও সোনালি প্রাসাদে বাস করছেন, এখনও রেশমি পোশাক পরছেন, কিন্তু আপনি অনুভব করছেন আপনার চারপাশের বাতাস যেন বরফ হয়ে যাচ্ছে। কোসেম এক অসম্ভব কাজ করে দেখিয়েছিলেন। তিনি কার্যকরীভাবে আহমেদের হৃদয় থেকে মাহফিরুজকে বাতিল করে দিয়েছিলেন। তাদের মধ্যে কি কখনো প্রকাশ্য সংঘর্ষ হয়েছিল? সে সময়ের দূতেরা হারেমে সংঘর্ষের খবর দিতেন। একবার তো কথিত আছে শারীরিক মারামারিও হয়েছিল, যার পর সুলতান আহমেদ রেগে আগুন হয়েছিলেন। আর এখানেই আমরা এক টার্নিং পয়েন্টে পৌঁছাই। এই লড়াইয়ে সুলতান কোসেমের পক্ষ নেন। কেন এমন হল? সম্ভবত মাহফিরুজ ওয়ারিশের মা হিসেবে নিজের অবস্থানে অন্ধ হয়ে খুব বেশি অহংকারী আচরণ করেছিলেন। তিনি সেই সম্মান দাবি করতেন যা আহমেদ আর তাকে দিতে চাইতেন না। আর কোসেম এক অসাধারণ মনোবিদ হয়ে নিজেকে বিনয়ী কিন্তু অপরিহার্য সহচরী হিসেবে উপস্থাপিত করেছিলেন। এই দ্বন্দ্বের ফল মাহফিরুজের জন্য ছিল বিপর্যয়কর। তিনি সবচেয়ে বড় ভুল করেছিলেন, তিনি প্রতিদ্বন্দ্বীর কোমল ক্ষমতাকে অবমূল্যায়ন করেছিলেন। ১৬১০-এর দশকের একদিন মাহফিরুজের কক্ষে হাজির হলেন হাজির। কিন্তু তাদের আগমন নতুন উপহার নিয়ে আসার জন্য নয়, বরং পাতশাহে ইচ্ছা জানানোর জন্য। মাহফিরুজকে তোপকাপি অবিলম্বে ছেড়ে যাওয়ার নির্দেশ দেওয়া হল। তার নির্বাসনের স্থান হল এস্কি সারায়, পুরানো প্রাসাদ, এক জায়গা যাকে অশ্রুর প্রাসাদ বলা হতো। সেখানেই বিধবা ও পতিত নারীদের জীবন শেষ হতো। কিন্তু সবচেয়ে ভয়ানক ব্যাপারটি ছিল বিলাসিতা হারানো নয়, মূল আঘাতটি দেওয়া হয়েছিল সরাসরি হৃদয়ে। তার পুত্র ছোট্ট উসমানকে তার সাথে নিয়ে যেতে নিষেধ করা হয়েছিল। মাকে তার সন্তানের কাছ থেকে পৃথক করে দেওয়া হলো, যে প্রাসাদেই রয়ে গেল। কার তত্ত্বাবধানে? আপনার কি ধারণা হয়? তার চরম শত্রু কোসেম সুলতানের হাতে। এই দৃশ্যটি কি আপনি কল্পনা করতে পারেন?
এক মা যাকে জোর করে প্রাসাদ থেকে নিয়ে যাওয়া হচ্ছে, আর এক ছোট্ট বালক যে তার দিকে হাত বাড়িয়ে দিচ্ছে, অথচ তাকে থাকতে হচ্ছে সেই নারীর অধীনে যার স্বপ্ন সিংহাসনে তার নিজের পুত্রদের দেখা, এই উসমানকে নয়। এই মুহূর্তেই মা ফিরুজ নামক ব্যক্তিটি সাম্রাজ্যের দাপ্তরিক ইতিহাস থেকে কার্যত মুছে গেল। তার নাম বেতন তালিকা থেকে কেটে দেওয়া শুরু হল, তার প্রভাব শূন্যে নেমে এলো। প্রথম রাউন্ডে কোসেম জয়ী হলেন, প্রতিদ্বন্দ্বীকে বেঁচে থাকতেই মাটির সাথে মিশিয়ে দিয়ে। কিন্তু ইতিহাস বিদ্রুপাত্মক ও নিষ্ঠুর মোড় নিতে ভালোবাসে। ঠান্ডা এস্কিসারায় বসে মা ফিরুজ কেবল একটিই প্রার্থনা করতেন, তার পুত্র যেন বেঁচে থাকে। সে তখনও জানত না যে তার নির্বাসন সাম্রাজ্যের ভিত কাঁপিয়ে দেওয়া আরও ভয়াবহ ট্র্যাজেডির শুধু সূচনা মাত্র। ছোট্ট উসমান যখন বড় হয়ে বুঝতে পারবে কে আসলে তাকে তার মায়ের কাছ থেকে কেড়ে নিয়েছিল, তখন কি হবে? আর মা ফিরুজ কি কখনো ফিরে এসে প্রতিশোধ নিতে পারবে? ১৬১৭ সাল ইস্তানবুলের ওপরে নেমে এলো ভারী বিষণ্ণ নীরবতা। সুলতান প্রথম আহমেদ জীবনের পুরো দমে থাকা এক ব্যক্তি, মাত্র ২৭ বছর বয়সে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। সাম্রাজ্যের জন্য এটি ছিল এক ধাক্কা, কিন্তু হারেমের বাসিন্দাদের জন্য এটি ছিল শুরু এক প্রাণান্তকর লড়াইয়ের। এই মুহূর্তে বাজি উঠে গেল চরম সীমায়। পণ এখন শুধু ক্ষমতা নয়, বরং প্রতিটি শাহজাদার শারীরিক বেঁচে থাকার প্রশ্ন। এখানেই ঘটে যায় এক অভূতপূর্ব ঘটনা। বরাবরই সিংহাসনের উত্তরাধিকারী ছিলেন আহম্মেদের বড় ছেলে উসমান, আমাদের নায়িকা মা ফিরুজের ছেলে। কিন্তু কোসেম সুলতানের প্রভাবে রাষ্ট্রের কর্তা ব্যক্তিরা সিংহাসনে বসাতে চাইলেন মুরাদের ভাই প্রথম মুস্তাফাকে। কেন? কারণটা খুব সোজা। কোসেমের ভয় ছিল তরুণ উসমান যদি সুলতান হন, তাহলে তিনি সঙ্গে সঙ্গেই তার নিজের ছেলেদের হত্যা করে ফেলবেন। এটি ছিল মা ফিরুজের উচ্চাকাঙ্ক্ষার ওপর এক চূর্ণকারী আঘাত। তার অনুভূতিগুলো কল্পনা করুন। তিনি বছরের পর বছর নির্বাসনে এই মুহূর্তটির অপেক্ষায় ছিলেন। তিনি ছিলেন বৈধ উত্তরাধিকারীর মা, কিন্তু তার পুত্রকে সরিয়ে রাখা হয়েছিল এক ব্যক্তির পক্ষে যার বিবেক ছিল স্পষ্টতই আচ্ছন্ন। এটি ঠিক তেমনই যেন আপনি একটি ম্যারাথন দৌড়ে প্রথমে ফিনিশিং লাইন স্পর্শ করেছেন, কিন্তু হঠাৎ বিচারকরা সিদ্ধান্ত নিলেন কাপটি সেই ব্যক্তিকে দেবেন যে প্রতিযোগিতাতেই অংশ নেয়নি। কিন্তু ভাগ্য এক বিদ্রুপাত্মক রমণী। প্রথম মুস্তাফা এতটাই অক্ষম প্রমাণিত হলেন দেশ শাসনে যে তার শাসন মাত্র ৩ মাস স্থায়ী হয়েছিল। ১৬১৮ সালের ফেব্রুয়ারি মাস এল। এক প্রাসাদ অভ্যুত্থানের ফলে উলমাত সুলতানকে পদচ্যুত করা হল এবং সিংহাসনে শেষ পর্যন্ত আরোহণ করলেন সেই ব্যক্তি যার সেখানে থাকা উচিত ছিল, ১৪ বছর বয়সী দ্বিতীয় উসমান। এটিই আমাদের কাহিনীর চরম পরিণতি, এক মহাপ্রতিশোধের মুহূর্ত। আপনি কি এই বিজয় কল্পনা করতে পারেন? সেই নারী যাকে প্রাসাদ থেকে বের করে দেওয়া হয়েছিল, যাকে ভুলে যাওয়ার এবং সুলতানের স্মৃতি থেকে মুছে ফেলার চেষ্টা করা হয়েছিল, তিনি এখন রাজত্বকারী পাদিশাহের মা হন। ধরনার সকল নিয়ম অনুযায়ী পুরাতন প্রাসাদের দরজা খুলে যাওয়ার কথা ছিল এবং মাহাফিরুজের হাজার হাজার প্রহরী বেষ্টিত হয়ে টোপকাপিতে ফিরে আসার কথা ছিল, যাতে তিনি উপাধি নেন ওয়ালিদে সুলতান, ইসলামী বিশ্বের সবচেয়ে ক্ষমতাশালী নারী। কিন্তু এখানেই আমরা উসমানীয় ইতিহাসের সবচেয়ে বড় রহস্যের সম্মুখীন হই। যখন আমরা সেই সময়ের সরকারি নথিপত্র দেখি, তখন আমরা আশা করি এক নতুন ওয়ালিদের সিংহাসনে আরোহণের নথির এক বর্ণালী বনফায়ার। আমরা আশা করি উপহারের তালিকা, তার দাতব্য প্রতিষ্ঠানের প্রতিবেদন, দূতেদের চিঠিতে উল্লেখ। কিন্তু তার পরিবর্তে নীরবতা। যেন তার বিজয়ের একদম শীর্ষ মুহূর্তে কেউ যেন তার উপর আবারও বিস্মৃতির এক ঘন পর্দা ফেলে দিল। ইতিহাসবিদরা আজও এই প্রশ্নে মাথা ঘামান, তিনি কি সেই দিন জীবিত ছিলেন? কিছু সূত্র দাবি করে যে মাহাফিরুজ পুত্রের সিংহাসনে আরোহণের আগেই নির্বাসনে মৃত্যুবরণ করেন, তার সুবর্ণ মুহূর্তের অপেক্ষা শেষ পর্যন্ত করে যেতে পারেননি। আবার অন্যরা, যার মধ্যে কিছু বিদেশি কূটনৈতিকদের রেকর্ডও রয়েছে, তারা ইঙ্গিত দেয় যে তিনি প্রকৃতপক্ষে প্রাসাদে ফিরে এসেছিলেন এবং তার কিশোর এবং অনভিজ্ঞ পুত্রকে পথ নির্দেশ করার চেষ্টা করেছিলেন। একটু ভাবুন, যদি তিনি বেঁচে থাকেন, তবে কি অবিশ্বাস্য শক্তি তাকে ছায়ায় থাকতে বাধ্য করেছিল? এটি কি তার নিজের ইচ্ছা, যা বছরব্যাপী নির্বাসনে নিষ্পেষিত হয়েছিল, নাকি কোসেম সুলতান হাসেকি হওয়ার মর্যাদা হারিয়েও হারেমের নথিপত্রের ওপর নিয়ন্ত্রণ বজায় রেখে প্রতিদ্বন্দ্বিনীকে ইতিহাসে তার প্রাপ্য স্থান নিতে দেননি? উসমান দ্বিতীয়, যিনি যুবক উসমান নামে পরিচিত, সিংহাসনে আরোহণ করেছিলেন উল্কার মতো, তেজোদ্দীপ্ত, দুঃসাহসিক এবং বিপজ্জনক। তিনি এমন সব সংস্কারের উৎসেচনা করেছিলেন যা মহান পূর্বপুরুষরাও স্বপ্নেও দেখেননি।
তিনি মোটা তাজি জানিসারি বাহিনীকে বিলুপ্ত করতে, রাজধানী স্থানান্তরিত করতে এবং সাম্রাজ্যের মূল চরিত্রই বদলে দিতে চেয়েছিলেন। তিনি এমনভাবে আচরণ করছিলেন যেন তার পিছনে এক শক্তিশালী সমর্থন ছিল। সেই সমর্থন কি তার মা মাহাফিরুজ ছিলেন? যদি তিনি তার পাশে থাকেন তাহলে তিনি দেখেছিলেন কিভাবে তার পুত্র সেই পুরো ব্যবস্থাকে চ্যালেঞ্জ জানাচ্ছে, যা একসময় তাকে পদদলিত করেছিল। তার জীবনের সর্বোচ্চ মুহূর্ত ছিল নিজের সন্তানকে সর্বশক্তিমান হিসেবে দেখা। কিন্তু এই দুঃসাহসিকতার মূল্য ছিল ভয়াবহ। ইস্তাম্বুলে পণ উঠেছিল এমন এক উচ্চতায় যেখানে বাতাস পাতলা ও প্রাণঘাতী হয়ে ওঠে। জানিসারিরা তাদের ব্যারাকে ফিসফিস করতে শুরু করেছিল, আর কোসেম সুলতান তার কক্ষ থেকে তরুণ সুলতানের প্রতিটি পদক্ষেপ সতর্ক দৃষ্টিতে অনুসরণ করছিলেন। উসমান দ্বিতীয়র বিপ্লবের সূত্রপাত হচ্ছিল, আর মাহাফিরুজ, তিনি বেঁচেছিলেন কিনা, নিজেকে এক অনিবার্য ঘূর্ণিঝড়ের কেন্দ্রবিন্দুতে আবিষ্কার করলেন। মাহাফিরুজের বিজয় ছিল বিদ্যুতের ঝলকের মতো উজ্জ্বল, কিন্তু ততটাই ক্ষণস্থায়ী, কারণ এই গৌরবের মাত্র 4 বছর পরেই ঘটবে এমন এক ঘটনা যা গোটা বিশ্বের ইতিহাসকে কাঁপিয়ে দেবে। মে ১৬২২ সাল উসমানীয় ইতিহাসের একটি কলঙ্কময় অধ্যায়। সেই মুহূর্ত এসেছিল যখন তোপকাপি প্রাসাদ এক ট্র্যাজেডির স্থানে পরিণত হয়েছিল, আর মাহাফিরুজ সুলতানের আশা কেবল চূর্ণ হয়নি, তাকে পদদলিত করা হয়েছিল। বেশিরভাগ ইতিহাসবিদ একমত যে মাহাফিরুজ প্রায় ১৬২০ সালে এই বিপর্যয়ের ২ বছর আগে মৃত্যুবরণ করেছিলেন। যদি তা সত্যি হয় তাহলে ভাগ্য তার প্রতি চরম দয়া দেখিয়েছিল, তাকে সেই দৃশ্য দেখা থেকে রক্ষা করেছিল যা কোনো মায়ের হৃদয় সহ্য করার সক্ষম হতো না। কিন্তু যদি তিনি বেঁচে থাকেন, এবং এমন মতবাদও বিদ্যমান, তবে তার পরিণতি যে কোনো মৃত্যুর চেয়েও ভয়াবহ ছিল। আসুন বুঝি ঠিক কী ঘটেছিল। মাহাফিরুজের পুত্র যুবক উসমান দ্বিতীয় তাঁর সময়ের তুলনায় অতিমাত্রায় সাহসী ছিলেন। তিনি ছিলেন এমন এক তরুণের মতো যে একা দাঁড়িয়ে পূর্ণ গতিতে ছুটে আসা ট্রেনের পথ আটকাতে চায়। তিনি সেনাবাহিনীতে সংস্কার আনতে, দুর্নীতি দমন করতে এবং জানিসারিদের তাদের অগণিত ক্ষমতা থেকে বঞ্চিত করতে চেয়েছিলেন। কিন্তু সে সময়ের উসমানীয় সাম্রাজ্যে জানিসারিরা কেবল সৈন্য ছিল না, তারা ছিল রাষ্ট্রের ভেতরে রাষ্ট্র। তাদের বিশেষ সুযোগ সুবিধা কেড়ে নেওয়ার প্রচেষ্টা ছিল এক ক্ষুধার্ত সিংহের মুখ থেকে শিকার ছিনিয়ে নেওয়ার শামিল। বিদ্রোহ মুহূর্তের মধ্যেই ছড়িয়ে পড়ে। এই খেলায় পণ উঠেছিল আকাশ ছোঁয়া। প্রশ্ন ছিল আর সিংহাসনের নয়, প্রশ্ন ছিল রাজবংশের টিকে থাকার। ক্ষিপ্ত জনতা পবিত্রতম স্থান সুলতানের প্রাসাদে হামলা চালায়। উসমান, বৈধ রাষ্ট্রশাসক, মহান সুলতানদের নাতি, তাকে ধৃত করে অভূতপূর্ব অপমানের শিকার করা হয়। জীর্ণ শীর্ণ কাপড় পরিয়ে, এক জীর্ণ ঘোড়ায় চড়িয়ে তাকে গোটা শহর ঘোরানো হয় নগরবাসীর উপহাসের মধ্য দিয়ে। আপনি কি এই অপমানের কথা কল্পনা করতে পারেন? এটি ছিল কেবল ক্ষমতাচ্যুতিই নয়, এটি ছিল মর্যাদার এক আচারিক বিনাশ। এই কয়দিন কোসেম সুলতান বরফের মতো নীরবতা পালন করছিলেন। তার নিজের পুত্রগণ নিরাপদ ছিল, আর তার পরাজিত প্রতিদ্বন্দ্বিনী মাহফিরুজের পুত্র ধীরে ধীরে তার শেষ প্রান্তের দিকে এগিয়ে যাচ্ছিল। এটা ছিল মাহফিরুজ যার জন্যে লড়েছিলেন তার সম্পূর্ণ পতনের মুহূর্ত। তার পুত্র, যাকে তিনি অন্তঃপুরের ষড়যন্ত্র থেকে এত মরিয়ামে রক্ষা করেছিলেন, সে রাস্তার ক্রোধের সামনে নিঃস্ব হয়ে পড়েছিল। ট্র্যাজেডির চূড়ান্ত অঙ্কটি ঘটেছিল অন্ধকারাচ্ছন্ন ইয়েদিকুলে দুর্গে। সেখানেই ওসমান দ্বিতীয় নৃশংসভাবে নিহত হন। এটি সাম্রাজ্যের ইতিহাসে প্রথম সুলতান হত্যাকাণ্ড, একটি ঘটনা যা বিশ্বের ভিতগুলিকে কেঁপে তুলেছিল। মাহফিরুজ সুলতান সবকিছু হারালেন। তিনি যদি মৃতও হয়ে থাকেন, তবে তার কবর রাজনৈতিক ঝড়ের ছায়ায় পরিত্যক্ত হয়েছিল। তিনি যদি জীবিতও থাকেন, তবে তিনি ঠান্ডা এস্কিসারায় একা তার শোকে নিমগ্ন থেকে জানতেন যে তার বংশধারা বিনষ্ট হয়েছে, আর তার নাম বিজয়ীদের হাতে ইতিহাস থেকে মুছে ফেলা হবে। ওসমান দ্বিতীয়ের মৃত্যুই কোসেমের চূড়ান্ত ক্ষমতায় আরোহণের সংকেত হয়ে দাঁড়াল। পথ পরিষ্কার, প্রতিদ্বন্দ্বিনী মুছে গেল, প্রতিদ্বন্দ্বিনীর পুত্র মৃত। এখন ইতিহাস কেবল একটি কলমেই লেখা হবে, কোসেম সুলতানের কলমে। মাহফিরুজ সুলতান হয়ে উঠলেন এক ভুতুড়ে ছায়া, এক সুন্দরী বন্দিনীর রূপকথার মতো শুরু হওয়া তার জীবন, যা এক উত্তরাধিকারের জন্ম দিয়েছিল, তার পরিণতি ঘটল এক ঘোর অন্ধকার ট্র্যাজেডিতে। ইতিহাস আসলে যা ঘটেছিল তা নয়, ইতিহাস হল বেঁচে যাওয়া মানুষগুলো যা লিখে রাখে।
কেন তবে তার স্মৃতির উপর এত কঠোর অভিশাপ নিক্ষেপ করা হল? উত্তরটি একই সঙ্গে সরল ও নিষ্ঠুর। তার পুত্র ওসমান দ্বিতীয়ের মৃত্যুর পর ক্ষমতায় এলেন তার ঘোর প্রতিদ্বন্দ্বিনী কোসেম সুলতানের পুত্রেরা। প্রথমে মুরাদ চতুর্থ, তারপর পাগল ইব্রাহিম প্রথম। প্রায় ৩০ বছর ধরে কোসেম ওয়ালিদের রিজেন্ট হিসেবে ক্ষমতার শীর্ষে অটল ছিলেন। বাস্তবতাকে সম্পাদনা করার মতো যথেষ্ট সময়, সম্পদ ও প্রভাব তার ছিল। সেই জগতে যেখানে ইতিহাস লিখতেন দরবারের ইতিহাসবেত্তারা, যাদের বেতন দিতেন স্বয়ং সুলতানা, সেখানে মা ফিরুজের নাম ধীরে ধীরে হয়ে উঠল এক অস্পষ্ট ফিসফিস। এটি একটি পৃথক নীরব ট্র্যাজেডি। তার সমাধি, তাকে বিলাসবহুল সমাধি মন্দিরে স্বামী প্রথম আহমেদের পাশে নীল মসজিদে সমাহিত করা হয়নি, যেখানে আজ কিওসেমের সমাধি রয়েছে। না, তার ভস্য রয়েছে ইউপ এলাকায় একটি সাধারণ মুক্ত আকাশের সমাধিসৌধে। সে সময়ের প্রেক্ষাপটে এটি ছিল একটি সরকারি ঘোষণার মতো। সে এখানে ছিল, কিন্তু সে ক্ষমতার কেন্দ্রভুক্ত ছিল না। এটি ছিল চূড়ান্ত নির্বাসন, যা মৃত্যুর পরেও বহমান। ৪ শতাব্দী পরে আজ আমরা ইতিহাসের সেই সংস্করণে ফাটল ধরতে দেখছি, যা আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছিল। আধুনিক গবেষকরা হারেমের ধুলো জমাট বইয়ের পাতা থেকে সুলতান ওসমানের মাকে প্রদত্ত অর্থের রেকর্ড আবিষ্কার করছেন, যা প্রমাণ করে তিনি কোনো বাকরুদ্ধ প্রতিচ্ছবি ছিলেন না। তিনি লড়াই করেছিলেন, তিনি বেদনা ভোগ করেছিলেন, এবং শেষ পর্যন্ত তিনি নিজের পুত্রকে ভালোবেসেছিলেন। মাহফিরুজ সুলতান সেই সব নারীর প্রতীক, যাদের নাম অন্যের মহত্বের বলিতে বলি দেওয়া হয়েছে। তার ইতিহাস আমাদের শিক্ষা দেয় যে সত্য সর্বদা চিহ্ন রেখে যায়, এমনকি তাকে চিরতরে মুছে ফেলার চেষ্টা করা হলেও। তবে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েই যায়, যা গবেষকদের তৃপ্ত হতে দেয় না। যদি মাহফিরুজ সেই সংগ্রামে কিওসেমের বিরুদ্ধে জয়ী হতেন, তাহলে ওসমানীয় সাম্রাজ্যের কী রূপ পরিণতি হতো? কি তার পুত্র দ্বিতীয় ওসমান সর্বশ্রেষ্ঠ সংস্কারক হয়ে সাম্রাজ্যকে পতনের হাত থেকে রক্ষা করতেন, নাকি রক্ত তখনও প্রাসাদের দ্বারপ্রান্তে প্লাবিত হতো? আমরা কখনোই তা নিশ্চিতভাবে জানতে পারব না, কিন্তু আজ বিস্মৃতির ধুলো ঝেড়ে তার নাম পুনরুদ্ধার করে আমরা তাকে সেই জিনিসটি ফিরিয়ে দিচ্ছি, যা তার কাছ থেকে কেড়ে নেওয়ার অধিকার কারও ছিল না, তার সত্য। এখনই সময় স্বীকার করার যে কেবল নায়কেরাই নয়, বরং অন্যায়ভাবে উপেক্ষিত শহীদারাও লুকিয়েছিলেন ঐশ্বর্যময় যুগের আড়ালে। যদি তোপকাপি প্রাসাদের রহস্যময় আবহ আপনাকে আকর্ষণ করে এবং যাদের নাম বহু শতক ধরে হারেমের মার্বেল দেওয়ালে চাপা পড়েছিল তাদের সম্পর্কে আরও জানতে চান, তাহলে আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমরা অতীতের সবচেয়ে জটিল চরিত্রগুলোর গভীর গবেষণা ও চমকপ্রদ ভিডিও নিয়মিত প্রকাশ করি। চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখতে ভুলবেন না। সেখানে আপনাকে অপেক্ষা করছে মহান বিজির, বিদ্রোহী শাহজাদা এবং সুলতানাদের লুকানো জীবনের অবিশ্বাস্য কাহিনী, যা স্কুলের পাঠ্যপুস্তকে পাওয়া যায় না। নতুন ভিডিও মিস করতে ঘণ্টা বোতামে ক্লিক করুন।